চিট্টি জয়পুরাম নামের ছোট্ট আজব এক গ্রাম, যেখানে মৃত্যুর পর হিন্দু ধর্মের রীতি অনুযায়ী লাশ না জ্বালিয়ে কবর দেওয়া হয়। হঠাৎ তাদের গ্রাম প্রধান পটল তুলে সোজা চলে যায় সেই কবরে। বাবার মৃত্যুতে সবচেয়ে বেশি কান্না করে তার একমাত্র মেয়ে অপূর্বা, কারণ বাবা হারানোর শোক থেকেও তার এই নিয়ে বেশি চিন্তা হচ্ছে যে তাকে এখন এই পাগলদের গ্রামের প্রধান হতে হবে, যে সারা জীবন ঘুম খাওয়া আর ঘুম ছাড়া কিছুই বোঝে না। তার ঘাড়ের উপর যদি পাগলে ভরা এক গ্রামের দায়িত্ব দেওয়া হয়, তখন তার হাল কি হতে পারে তা আমি আপনি কেন, বেচারা অপূর্বাও কখনো কল্পনা করতে পারিনি। কোন রকমে তবুও বেচারি সামলে তো নিয়েছিল, কিন্তু বিপত্তি বাধে তখন যখন 200 বছর ধরে গ্রামের মানুষদেরকে দাফন করতে করতে কবরের জন্য আর মাত্র 4টা জায়গা বাকি আছে। এই 4 জায়গা ভরে গেলেই গ্রামের মানুষ মারা গেলে কবর নিয়ে তো টানাপোড়েন শুরু হয়ে যাবে। ভয়ঙ্কর এই সমস্যার সমাধানে যখন অপূর্বার হিমশিম খাওয়ার মতো অবস্থা, তখন গ্রামের 2 জমিদার আর বাকিরা মিলে বাঁধিয়ে দেয় কবর নিয়ে মারামারি কাণ্ড। বেচারি অপূর্বা চিন্তায় পড়ে যায়, সে এদের সামলাবে নাকি সমস্যার সমাধান খুঁজবে। এখন এই গ্রামের একটাই স্লোগান, মৃত্যু আসলেও মরিস না বাবা। এমনই ডার্ক কমেডিতে ভরপুর হাসতে হাসতে সমাজের কিছু ভণ্ডদের মুখোশ উন্মোচন আর মজার সব টুইস্টে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি উপ্পু কাপ্পু রাম্বু, যার অর্থ লবণ আর কর্পূর দেখতে এক হলেও দুটোই ভিন্ন, তবে মূল্যবান। এটা নিশ্চিত এই গল্প আপনাকে যেমন ভাবে হাসাবে, শেষে ঠিক সেভাবেই কাঁদাবে। অনেক বছর আগের কথা, চাল্লামা ভারিপল্লী নামের এক গ্রামের পাশে ছিল মেল ধুলাপেটা নামের আরেকটা গ্রাম। তার পাশে বাগররামবাগেরই মানে পাশাপাশি মেলাগুলো গ্রাম। তবে এই সবগুলো গ্রামের মধ্যে একটা গ্রাম ছিল খুবই স্পেশাল, আর এই বিশেষ গ্রামের নাম হলো চিট্টি জয়াপুরাম। চিট্টি মানে ছোট, কুট্টি আর যত যত সমার্থক শব্দ আছে বলতে থাকেন। তবে এই গ্রাম ছোট হলেও এর ইতিহাস কিন্তু বিশাল বড়। আসলে যুগ যুগ আগে যখন রাজারা দেশ শাসন করত, তখন চাইতাগিরি নামের এক রাজ্য ছিল। এই চাইতাগিরির রাজা ছিল লম্বা লম্বা মোচ। তার নাম ছিল মিস্টার জয়াসুরা মাহারায়া। তবে এই রাজা রাজ্যের শাসনের দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যে 1 বছর 2 বছর না, বরং 3 বছর পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। ফলে পুরো রাজ্যে খরা শুরু হয়ে যায়। না ছিল খাবার, না ছিল পানি। ফলে টপটপ টপটপ করে মানুষ পটল তুলতে শুরু করে। এমন খরার সময় রাজার চকচকে টাকওয়ালা গুরুজি একটা সমাধান নিয়ে রাজার কাছে আসে। গুরুজি বলে, এই ভূমি আমাদের খাবার পানি সব দিয়েছে, বদলে আমরা এই ভূমিকে কি দিয়েছি? রাজা বলে, আমি আমার সোনার সিংহাসন ভূমিকে দিয়ে দিব। গুরু বলে, আরে রাখ তোর ফালতু সোনার সিংহাসন, এই ভূমি আমাদেরকে জীবন দিয়েছে, তাই এখন থেকে কেউ মারা গেলে তাকে রাজ্যের উত্তরের জমিতে দাফন করা হবে। আর সেদিন থেকে এটাই এই রাজ্যের নিয়ম হয়ে যায় যে রাজ্যে কেউ মারা গেলে তাকে ওইখানেই দাফন করা হবে। আর এরপর এমন বৃষ্টি শুরু হলো যে নদী ভরে গেল। মাটির গভীর থেকে ফসল হাসতে হাসতে বের হয়ে আসলো। রাজ্যের সবাই রাজার উপরে খুশি হয়ে রীতিমতো নাচতে শুরু করলো। কিন্তু বিপদ কেটে গেলে কিছু মানুষ তার আসল রূপে ফিরে আসে। তেমনই কিছু লোক এই রীতির বিরোধিতা শুরু করে আর কবর থেকে লাশ তুলে আগের নিয়মে শেষকৃত্য করতে থাকে। ফলে ভূমি আবার রেগে যায় আর বৃষ্টি অভিমান করে বলে, যা দুষ্টু, আমিও আসবো না। ফলে গ্রামের লোকেরা তাদের ভুল বুঝতে পারে। গুরু এসে বলে, পরম্পরাকে তার মতোই চলতে দাও আর লাশ আগের মতো দাফন করতে থাকো। কেটে যায় কয়েক যুগ, রাজা মরে যায় আর রাজত্ব প্রথাও শেষ হয়ে যায়। রাজ্যের লোক দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যায়। আর সেই দূরের রাজ্য থেকে কিছু লোক চিট্টি জয়াপুরামে থাকতে আসে। তাই সেই কবরের পরম্পরা এই গ্রামেও চলতে থাকে। আর সেজন্যই তো এই গ্রাম বিচিত্র অথবা অলৌকিক অথবা বিশেষ বৈশিষ্ট্য সম্পূর্ণ এক গ্রাম। আর এই গ্রামের বিশেষত্ব হলো, যদি আপনি এই গ্রামের বাসিন্দা হন, তাহলে এরা আপনার ধর্ম বর্ণ কিছুই দেখবে না। সবাইকে উত্তরের সেই কবরেই দাফন করা হবে। আর কবরের পাথরে মৃতের নাম, জন্ম তারিখ, মৃত্যু তারিখ এবং মৃত্যুর কারণ লেখা হবে। যেমন এই দেখেন, লিখেছে মৃত্যুর কারণ নাকি অতিরিক্ত হেয়ার ফল। এও যদি কারোর মৃত্যুর কারণ হয়, তাহলে তো আমার বহু আগেই মরে যাওয়ার কথা ছিল। আর এই গ্রামে
গ্রামের কবরস্থানে মেয়েদেরও আসার অনুমতি আছে। এতক্ষণ তো শুনলেন এই গ্রামের ইতিহাসের সার সংক্ষেপ। চলেন এবার গ্রামবাসীদের সাথে পরিচিত হয়ে আসি। সালটা 1992। গাড়ির ওপর বিশাল এক কাঠের চেয়ার আর সারা গায়ে সোনা গয়না দিয়ে ভরিয়ে রাখা এই লোকের নাম ভিমাইয়া। আর জিপে করে সানগ্লাস পরে হেভি ভাব নিয়ে যাওয়া এই লোকের নাম মধুবাবু। এরা দুইজনই এই গ্রামের উচ্চবিত্ত বংশের মানুষ, মানে বর্তমানে জমিদার আর কি। ভিমাইয়া কাউকে পাত্তা সাত্তা না দিয়েই গাড়ি নিয়ে হাঁটা দেয়, মানে সে গরিবদেরকে একটুও পছন্দ করে না। আর মধুবাবু মানুষদের দেখানো সাহায্য করে নিজের সস্তা মার্কেটিং এ ব্যস্ত থাকে। গ্রামের সবাই কফিনে করে যাকে নিয়ে যাচ্ছে তার নাম সুবারাজু, যে গ্রামের প্রধান ছিল। গত রাতেই বেচারা পটল তুলেছে, তাই গ্রামের সবাই তাকে দাফন করতে উত্তরের দিকে নিয়ে যাচ্ছে। তবে পিচ্চি রাজু ঢোলের তালে নাচতে নাচতে কবরস্থানে আসছে। মুখে মুখে সবাই শোক আছে দেখালেও আসলে যে যার যার মতো তালে ব্যস্ত। কেউ ড্রিঙ্কস করছে তো কেউ বিরক্তি নিয়ে হাই তুলছে। তবে প্রকৃত কষ্টে আছে দুইজন, এক হলো সুবারাজুর স্ত্রী আর দ্বিতীয় হলো তার মেয়ে অপূর্বা। পুরোহিত বলে 1932 সাল থেকে সুবারাজু আমাদের গ্রামে সেবা করে গেছেন। অপূর্বা তো কেঁদে ভাসাচ্ছে যে এই সব কবরের পাথরে খোদাই করে নাম তারিখ লেখে তার নাম মাধব। সুবারাজুর কবরের পাথর দেখে মাধব তো খুশিতে আত্মহারা, কারণ এমন পাথর সে জীবনেও দেখেনি। তবে ভিমাইয়া আর মধুবাবুর চোখ তো ছানা বড়া যে এত বড় পাথর কেন আনা হলো। মাধব হাসতে হাসতে অপূর্বাকে জিজ্ঞেস করে, মৃত্যুর কারণটা বলেন। আমাকেই তো খোদাই করতে হবে। বেচারি অপূর্বা কান্না করতে করতে বলে, মা গত রাতে সুজি রান্না করেছিল, সেটা খেয়েই বাবা সোজা উপরে চলে গেছে। মা ভয়ে আটকে বলে, এমন সন্তান থাকলে তো শত্রুরও দরকার নেই। আরে সবাই আমাকেই তো খুনি ভাববে, সুজি খাওয়ার পর কি করেছে সেটা বল। অপূর্বা কান্না করতে করতে বলে, কি আর করবে, গিয়ে শুয়ে পড়লো আর ঘুমের মধ্যেই মারা গেল। ভিমাইয়া হিংসায় জ্বলতে জ্বলতে বলে, আমার সমাধিতে আমি এর থেকেও বড় পাথর চাই, মানে মরার পরও ভাব দেখানো কমবে না। মধুবাবু দূর থেকে দেখে অপূর্বা ভ্যা ভ্যা করে কান্না করতে করতে শাড়ির আঁচলেই নাক মুছছে। মধুবাবু বলে, এই বলদ মহিলা আমাদের গ্রামের প্রধান হবে, ছি। এদিকে চিন্না, মানে যে দাফনের কাজ করে, সে এখনো আসেনি। গ্রাম প্রধানকে তো আর দেরি করানো যাবে না, তাই বাকিরা পাকামি করে কফিন কবরে নামানোর কাজ শুরু করে দেয়। কিন্তু বলদগুলো দড়ি উল্টাপাল্টা বাঁধায় কফিন একদিকে কাত হয়ে পড়ে। এই দৃশ্য দেখে তো সবার মাথায় হাত। ভিমাইয়া আর মধুবাবু মুখ চেপে হাসায় ব্যস্ত, আর অপূর্বা লোকগুলোকে ইচ্ছা মতো মারতে থাকে। তখনই আসে এই কবরস্থানের হিরো চিন্না। চিন্না বেশ ভাব দেখিয়ে বলে, আমাকে ছাড়া এই গ্রামে একটা কাজও হয় না, বলেই তার ভুলভাল গাণিতিক হিসাব দিয়ে কফিনকে সঠিকভাবে বসিয়ে দেয়। সবাই মিলে এক এক করে মাটি দিয়ে কবর ভরিয়ে যার যার মতো বাসায় ফিরে যায়। চিন্না তার মাকে এসে বলে, এক কফিন নিয়ে ওরা যা তাল শুরু করেছিল তা তুই না দেখলে বিশ্বাসই করবি না। মা বলে, আমাদের মুরব্বীরা বলতো কাপড়ে লাশ মুড়িয়ে দাফন করলে মাটির সাথে ভালো করে মেশে, এভাবে কফিনে দিলে ঝামেলা তো হবেই। চিন্না বলে, জানো প্রধানের কবরের পাথর মাদ্রাজ থেকে নিয়ে এসেছে। পাথরটা যেমন মোলায়েম তেমন তার চমক। বড় লোকের এসব পাগলামের কথা শুনে মা জোরে জোরে হাসতে শুরু করলে তার খুব জোরে কাশি আসে। চিন্না খাবার ছেড়ে দৌড়ে মায়ের কাছে এসে বলে, একদিন এই কাশির জন্যই তোর মরণ হবে। মা বলে, বছরের পর বছর লাশ দাফন করে আমাদের পেট চলছে, তাই আমি মারা গেলে একটুও কানবি না, কারণ আমাদের চোখে শোক মানায় না। শুধু আমার জন্য এমন একটা কবর খুঁড়বি যার উপরে সবুজ পাতায় ভরা গাছ থাকবে, এমন এক ঠান্ডা জায়গায় আমি আজীবনের জন্য থেকে যাব। কি পারবি তো? চিন্না মায়ের কথাকে পাত্তা না দিয়ে বলে, আপাতত ঘরে গিয়ে ঘুমা, আজ অপূর্বার গ্রাম প্রধান হওয়ার শপথ নেওয়ার দিন। অপূর্বা তো ভয়ে হাত পা মাথা সব কাঁপছে। তার উপরে মা এসে অপূর্বার চশমা আর ব্যাগ নিয়ে তাকে আরো অন্ধ বানিয়ে দেয়। বেচারি কিছু দেখতেই পারছে না। কোন রকমের কষ্টে মষ্টে স্টেজে উঠে দাঁড়াতেই গ্রামের পণ্ডিত নারা সাহেব বলে, মা হাত উঁচু করে শপথ করো। বেচারি অপূর্বা না বুঝেই হাত উঁচু করে আকাশের দিকে উঠায়। সবাই তো হো হো করে হাসতে শুরু করে। নারা সাহেব তাকে বুঝিয়ে হাত সামনের দিকে উঁচু করতে বলে বেচারি ঘাবড়ে তাই করে। নারা সাহেব বলে, আমি যা বলবো আমার সাথে সাথে তাই বলবে। বলেই বলে, আমি অমুক শপথ নিচ্ছি। অপূর্বা পোকার মতো নিজের নাম না নিয়ে বলে, আমি অমুক শপথ নিচ্ছি যে। সবাই তো হাসতে হাসতে রীতিমতো গড়াগড়ি খাচ্ছে। সবার এমন অট্টহাসি শুনে বেচারির তো কান্নাই চলে আসে। কাঁদো কাঁদো স্বরে কোন রকমের শপথ শেষ করে এই গ্রামের দায়িত্ব নিয়ে নেয়। ভিমাইয়া আর মধুবাবু হা হয়ে বসে আছে। বাকিরা হাই হাই করতে করতে চলে যায়। না জানি তাদের কপালে কি আছে। কেউ ঠিক বুঝে উঠতে পারছে না এমন বোকা মেয়ে তাদের
গ্রামের দায়িত্ব নিলে গ্রামের ভবিষ্যৎ কি হবে। নার্সারা বিশাল এক ফাইলের স্তূপ ধরিয়ে বলে, ওই যে 3 জনকে দেখছো, ওরা তোমার বাবাকে বিভিন্ন কাজে পরামর্শ দিত। অপূর্বা কোন রকমের ফাইল সরিয়ে দেখে সবগুলো বুড়ো, যাদের শরীরে কয়েকটা মাত্র হাড় অবশিষ্ট আছে। তারা অপূর্বাকে কি পরামর্শ দিবে বেচারি বুঝে পায় না। এদিকে বিমাইয়া আর মধুবাবু গোপনে ষড়যন্ত্র করে যে এতদিন এর বাবার সামনে মাথা নত করেছি, এখন এই তেলাপোকাকেও সম্মান করতে হবে নাকি। কয়েকদিন পরে গ্রামে খোলা সভা হবে, সেখানে সবাই নতুন প্রধানকে প্রশ্ন করবে। তখন এমন এমন প্রশ্নের রকেট ছুড়বো যে বেচারি কান্না করতে করতে সেই রকেটেই উঠে পালিয়ে যাবে। এদিকে চিন্না এই শুকনো কবরস্থানে সারাদিন আর কি বা করবে, তাই এক একজনের কবরের কাছে গিয়ে তাদের পরিবারে কে কখন কার সাথে চক্কর চালাচ্ছে এসব গল্প করে সময় কাটায়। গল্প করে ক্লান্ত হয়ে গেলে কবর পরিষ্কারের কাজ করে। কুড়িয়ে পাওয়া ভাঙা নষ্ট ঘড়ি দেখে বলে, মেলা কাজ করে ফেলেছি, এখন গিয়ে খেয়ে আসি। গাছের নিচে বসে খেতে খেতে লক্ষ্য করে রামানা তার নিজের কবর গাছের ছায়ায় রাখলেও স্ত্রীর কবর রোদে রেখেছে। হঠাৎ তার মনে পড়ে, আরে তার মা তো এমন একটা জায়গার কথা বলেছিল। তাই সে জলদি খাবার রেখে সারা কবরস্থান জুড়ে গাছের নিচে কোনো ফাঁকা জায়গা আছে কিনা খুঁজতে শুরু করে। অপূর্বা গাড়ি থেকে ভয়ে ভয়ে তাকিয়ে দেখে গ্রামের সবাই তাকে প্রশ্নের বানে জর্জরিত করার জন্য একদম রেডি হয়ে বসে আছে। মা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে অপূর্বার চশমা টেনে খুললে অপূর্বার রেগে মায়ের হাত থেকে চশমা কেড়ে নিয়ে ভয়ে ভয়ে এগোয়। আর সেই 3 বুড়ো তখনও ছাতা নিয়ে মারামারি করছে যে কে অপূর্বার মাথায় ছাতা ধরবে। অপূর্বার তার বাবার কথা মনে পড়ে। একদিন সে বাবাকে বলেছিল সে এই গ্রামের প্রধান হতে চায় না, কারণ তার ভয় করে। বাবা বলে, শোন, তুই যদি এই গ্রামে টিকে থাকতে চাস আর কিছু না করে সম্মান পেতে চাস, তাহলে গ্রামের প্রধান হওয়াই তোর জন্য বেস্ট অপশন। তাছাড়াও গত 100 বছরে না এই গ্রামের মানুষ বদলেছে, না তাদের চিন্তা ভাবনা আর না তাদের সমস্যা। তাই এমন কি আর সমস্যা আসবে যা তুই সমাধান করতে পারবি না। বাবার কথা মনে করে অপূর্বা কোন রকমে গিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বলে, আজ খোলা মঞ্চে কার কি সমস্যা আছে তা নিয়ে আলোচনা করা হবে, তাই আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। বাবা বলেছিল তুই একথা বলতেই সবাই তোর দিকে চোখ বড় বড় করে তাকাবে, কিন্তু কেউ কোনো প্রশ্ন করবে না। ব্যাস, তুই পরের সভার আরেকটা তারিখ দিয়ে নাচতে নাচতে নেমে যাবি। বাবার কথা মতোই কাউকে প্রশ্ন করতে না দেখে অপূর্বা খুশি হয়ে নিশ্চিন্ত হতেই যাবে, তখনই বিমায়ার লোক হাত তোলে। বাবা বলেছিল মাঝে মাঝে বিমায়া তার লোকদের দিয়ে প্রশ্ন করিয়ে তোকে নিচু দেখানোর চেষ্টা করবে, তখন তুই আমার মতো এমন মাথা উঁচু করে শক্ত হয়ে দাঁড়াবি। বাবার কথা মতো অপূর্বা হেভি আত্মবিশ্বাসী ভাব নিয়ে কাপা কাপা গলায় জিজ্ঞেস করে, কি সমস্যা বলো। লোকটা বলে, আমরা টমেটোর অনেক কম দাম পাচ্ছি, মাত্র 3 টাকা কেজি, এর জন্য কিছু একটা করুন। বাবা বলেছিল যদি কেউ কোনো কিছু কেনা বেচা বা কম টাকা পাওয়ার ব্যাপারে কথা বলে তাহলে কখনোই সরাসরি উত্তর দিবি না, বলবি অন্য কোনো দেশের যুদ্ধ চলার কারণে বাকি দেশগুলোতে এসব সমস্যা হচ্ছে। অপূর্বা বলে, আসলে ইরানের যুদ্ধ হওয়ার কারণে এমন হয়েছে। লোকটা অবাক হয়ে জিজ্ঞেস করে, ইরানের যুদ্ধের সাথে আমাদের গ্রামে টমেটোর দামে কি সম্পর্ক? অপূর্বা বলে, আমরা তো সব টমেটো এখন ইরানে রপ্তানি করছি, যদি কোথাও যুদ্ধ চলে তাহলে ওখানকার লোক টমেটোর ক্ষেতের দিকে আগে নজর দিবে নাকি যুদ্ধ করবে? বিমায়া বলে, তুমি গ্রামের প্রধান হিসেবে এর কোনো সমাধান দাও। অপূর্বা বলে, আমাদের সবার উচিত একসাথে প্রার্থনা করা যেন এই যুদ্ধ বন্ধ হয়ে যায়। সবাই ইরানের যুদ্ধ বন্ধ করার জন্য স্লোগান দেওয়া শুরু করে। মধুবাবু ইশারা করলে তার লোক বলে, অতিরিক্ত বৃষ্টির কারণে পানি জমে মশার উপদ্রব বেড়ে গেছে, মানুষদের নতুন নতুন অসুখ হচ্ছে, এর সমাধান কি? অপূর্বার মনে পড়ে তার বাবা বলেছিল কেউ কোনো রোগ বা অসুখের কথা বললে বেশ আত্মবিশ্বাসের সাথে বলবে, বিজ্ঞানীরা এখন এর উপরেই কাজ করছে। অপূর্বা বলে, খবরের কাগজে পড়েছি দিল্লিতে মশা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে, একবার সেটা সফল হয়ে গেলে পুরো বছর মশার দেখাও পাওয়া যাবে না। এই কথা শুনেই সবাই খুশিতে চিৎকার করে ওঠে। মধুবাবু অবাক হয়ে বলে, এ তো অনেক চালাক। বিমায়া তার লোককে বলে, মধুবাবু থেকেও কঠিন প্রশ্ন করো যেন সবার সামনে ওর নাক কাটা যায়। তাই দুই পক্ষ এবার অপূর্বাকে বিপদে ফেলতে একের পর এক প্রশ্ন করতেই থাকে, আর অপূর্বা তার বাবার শেখানো পদ্ধতিতে অদ্ভুত উপায়ে সব প্রশ্নের উত্তর দেয়। শেষমেশ সবাই প্রশ্ন করতে করতে ক্লান্ত। অপূর্বা ক্লান্ত হয়ে পানি পান করতে করতে জিজ্ঞেস করে, আর কারো কোনো প্রশ্ন আছে? হুট করেই চিন্না হাত তোলে। চিন্না বলে, আমি কাল দুপুরে কবরস্থানে বসেছিলাম, তখন গুনে দেখলাম কবরস্থানে আর মাত্র 4টা জায়গা ফাঁকা আছে, মানে মাত্র 4 জনকে কবর দেওয়া যাবে। এখন এটাই গ্রামের মুখ্য সমস্যা। এমন অদ্ভুত সমস্যার কথা শুনে অপূর্বার হাত থেকে পানির বোতলই পড়ে যায়। অপূর্বা বাবাকে জিজ্ঞেস করেছিল নতুন কোনো সমস্যা আসলে তখন কি করব। বাবা বলেছিল তাহলে সেটা
এটা তোমার সমস্যা, কারণ গত 60 বছরে আমি যা বলেছি তার বাইরে কোনো সমস্যাই আসেনি। যদি এর বাইরে কোনো সমস্যা এসে যায় তাহলে তোমাকে নিজের বুদ্ধি দিয়ে সমাধান করতে হবে। অপূর্বা কি উত্তর দিবে ভেবে না পেয়ে বোকার মতো হাসতে হাসতে বলে, কবরস্থানে জায়গা না থাকলে আমি কি করতে পারি? মধুবাবু রেগে বলে, গ্রামের প্রধান হয়ে তুমি সমস্যা শুনে হি হি করে হাসছো কেন? অপূর্বা বলে, তাহলে আমাকে একটু সময় দাও, ব্যাপারটা আগে বুঝি, তারপর সমাধান বের করব। 2 দিন পর সব আমি জানাবো বলেই কোনো মতে সভা থেকে পালিয়ে বাঁচে। বাসায় আসতেই অপূর্বা সোজা তার রুমে ঢুকে দরজা লাগিয়ে পাগলের মতো লাফালাফি করতে থাকে যে আমি কোথায় ফেসে গেলাম। এদিকে গ্রামের কবরস্থানের জায়গা নিয়ে সবাই কানাঘুষা শুরু করে দিয়েছে। কেউ কেউ বলে নিজেদের বাসার পেছনেই কবর দেওয়ার ব্যবস্থা করলেই তো হয়। আরেক দল বলে তাহলে তো পুরো গ্রামটাই কবরস্থান হয়ে যাবে। পুরোহিত বলে সবার সমাধিস্থল একই জায়গায় হতে হবে, আর সেটা হবে গ্রামের উত্তরে। গ্রামের বইতে তো এমনই লেখা। চিন্না তার মাকে হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের পিয়ন চিন্নার হাতে ওষুধ দিয়ে বলে 2 মাস পর চেক আপ করাতে আসলে হবে। চিন্না বলে গত 2 মাসে কেউ মরেনি, যখন কেউ মারা যায় তখনই তো আমার হাতে টাকা আসে। পিয়ন বিরক্ত হয়ে চলে গেলে চিন্না তার মাকে বলে সময় মতো ওষুধ খাবে। মা বলে এসব করে কোনো লাভ নেই, তোকে যে দায়িত্ব দিয়েছিলাম সেটা করেছিস? চিন্না বিরক্ত হয়ে বলে এখানে মানুষের কবর দেওয়ার জায়গা নেই আর তুমি গাছের নিচে জায়গা দাবি করে বসে আছো। চিন্নার মা রেগে বলে আমাদের পরিবার শত বছর ধরে এই গ্রামের সেবা করে আসছে, আমরা ভিক্ষা করছি না, এটা আমাদের অধিকার। চিন্না কোনো উপায় না পেয়ে মায়ের কথায় রাজি হয়ে যায়। এদিকে অপূর্বা অস্থির হয়ে পায়চারি করেই যাচ্ছে। কোনো উপায় না পেয়ে তার 3 সহকারীকে বলে আপনাদের কাছে কোনো আইডিয়া থাকলে বলুন। একজন বলে সে তো হিসাব রক্ষক, তাই এটা তার কাজ না। আরেকজন বলে আমি তো গরু মুরগির ওষুধ তৈরির দায়িত্বে আছি। আর একজন তো মজা করে চা পান করেই যাচ্ছে, যেন এটাই তার কাজ। অপূর্বা আফসোস করে বলে বাবা তুমি আমাকে কিসের মধ্যে রেখে চলে গেলে? হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। জলদি গ্রামের ম্যাপ বের করে গ্রামের ফাঁকা জায়গাগুলো মার্ক করতে বসে, আর সেসব জায়গায় গিয়ে তার সহকারীদের সেই জমির মালিকের সাথে কথা বলতে পাঠায়। কিন্তু 3 বুড়ো যেখানেই জমির জন্য কথা বলতে যায় সেখান থেকেই তারা ঝাঁটার পিটা খেয়ে কোন রকমের জান নিয়ে পালায়। মানে কেউ তার জমি দিতে রাজি না। দেখতে দেখতে গ্রামের আর কোনো জায়গায় বাকি নেই। অপূর্বা আফসোস করে বলে কাল মিটিং এ কি বলবো? তার 3 সহকারী তখন নিশ্চিন্তে ডাবের পানি খাচ্ছে। অপূর্বা বলে এত চিন্তার কি দরকার? কবর দেওয়ার বদলে লাশ পোড়ালেই তো হয়ে যায়। এ কথা বলতে দেরি নেই, সবাই আচমকা তার দিকে তেড়ে আসে। বেচারা ডাবলার তো রীতিমতো প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। 3 বুড়ো মিলে অপূর্বাকে ঘিরে ধরতেই অপূর্বা বেচারি ভয়ে কেঁপে ওঠে যে সে আবার কি পাপ করলো। 3 জন সাবধান করে বলে খবরদার ভুলেও একথা বাইরের কাউকে বলবে না, এটা আমাদের গ্রামের শত বছরের পরম্পরা। অপূর্বা বলে তাতে কি, পরম্পরা তো বদলানোই যাবে নাকি? কথা শেষ করার আগেই 3 জন গগন বিদারী চিৎকার করে বলে ভুলেও না। আপনার দাদার আমলে একজন পাশের গ্রাম থেকে এসে এই একই সমাধান দিয়েছিল। এরপর গ্রামের সবাই মিলে সেই লোকের ঘর জ্বালিয়ে তাকে টানতে টানতে এই গ্রাম থেকে বের করে দেয়। অপূর্বা বলে ওরে বাবা, আমি তো এসব কিছুই জানতাম না, এখন আমি কি করব? রাতে অপূর্বা আর কোনো উপায় না পেয়ে চিন্নার বাসায় এসে দরজায় নক করতেই চিন্না দরজা খুলে অপূর্বাকে দেখে বলে আরে তুমি তো এই গ্রামের প্রধান, নিজেই কারোর বাসায় না এসে আমাদেরকে তোমার বাসায় ডাকলে পারতে। অপূর্বা বোকার মতো বলে আরে তাই তো, এ কথা তোমার মাথায় আসেনি। আমার মতো বোকাশোকা মানুষ গ্রামের প্রধান হলে এমনই দশা হবে আর কি। চিন্নার মা চিৎকার করে বলে ওকে ভেতরে নিয়ে আয়। অপূর্বা ভেতরে আসলে চিন্না নিজের সর্বশক্তি দিয়ে তাদের বহু বছরের জং ধরা চেয়ারটা কোনো মতে সোজা করে অপূর্বাকে বসতে বলে। অপূর্বা বেশ ভয়ে ভয়ে চেয়ারে বসে। কখন না জানি চেয়ারটাই ভেঙে পড়ে। চিন্না বলে আমি তোমাদের সবাইকে চিনি, কিন্তু তুমি হয়তো আমাকে চেনো না। আমি তোমার পুরো পরিবারকে কবর দিয়েছি। তোমার দাদাকে যখন কবর দেওয়া হয় তখন আমার বাবার সাথে গিয়ে প্রথম সবকিছু শিখেছিলাম। অপূর্বা বলে গ্রামে কবর দেওয়ার জায়গার অভাব হয় আমি আশেপাশে গ্রামে কবরের জন্য অন্য জমি খুঁজতে গিয়েছিলাম, তবে কেউই জমি দিতে রাজি হয়নি। বুঝতে পারছি না যে কি করব। যদি পরশুর মধ্যে কোনো সমাধান না পাই তাহলে গ্রামবাসী তো আমার মাথায় খেয়ে নিবে। চিন্না বলে এখনো 4 জনের জায়গা আছে, আর সেই 4 জন তো আর একদিনেই মরবে না, তাই 4 জন মরার আগ পর্যন্ত তোমার কাছে সময় আছে। অপূর্বা জিজ্ঞেস করে কত সময় আছে? চিন্না বলে তা আমি কিভাবে বলবো, কার কখন মৃত্যু আসবে কেউ বলতে পারে? অপূর্বা কি মনে করে যেন চেয়ার টেনে চিন্নার সামনে এসে বলে তুমি আমার জন্য একটা লিস্ট বানাবে। একদিকে তাদের নাম থাকবে যারা যে কোনো সময় মরতে পারে, আর অন্যদিকে
থাকবে যাদের মরতে এখনো অনেক সময় বাকি। চিন্না বলে, এটা কি আবার সম্ভব নাকি? অপূর্বা বলে, কেউ মরে যাওয়ার সময় সবার আগে তো তুমিই জানো, তাই তুমি যে কারোর চেহারা দেখেই বলতে পারবে যে সে কবে মরবে। কালকের মধ্যে আমাকে ওই লিস্ট বানিয়ে দিবে। পরের দিন সকালে চিন্না তার জীবনের প্রথম কোনো কাজের মতো কাজ পেয়ে রাজু আর মাধবের সাথে হিরোদের মতো নাচতে নাচতে সারা গ্রাম ঘুরে লিস্ট বানায়। ঘুরতে ঘুরতে নিজের বাসায় এসে মন খারাপ করে মাধবকে বলে 3 নম্বরে মায়ের কথা লেখ। মাধবের বেশ খারাপ লাগলেও কি আর করার, মরতে তো সবাইকেই হবে, তাই মায়ের নাম লিখে দেয়। মিটিং এ অপূর্বা সবার হাতে সেই লিস্ট ধরিয়ে দিয়ে বলে, এখানে 8 জনের নাম আছে যারা আগামী 1 থেকে 2 বছরের মধ্যে মরতে পারে। এমনিতে তো আমাদের কাছে 4 জনের কবর দেওয়ার জায়গা আছে, তাই আগামী 1.5 বছর পর্যন্ত আমাদের কোনো সমস্যা হবে না। তবে এই সময়ের মধ্যে আমাদের কোনো একটা সমাধান বের করতে হবে। আজকের মতো মিটিং এখানেই শেষ। মধু বলে, আপনি তো বলেছেন 4 জনের জায়গা আছে, কিন্তু লিস্টে তো 8 জনের নাম, তাহলে কোন 4 জনকে কবর দেওয়া হবে? অপূর্বা অবাক হয়ে বলে, আরে আপনি দেখি আমার থেকেও বলদ, এই আবার কেমন প্রশ্ন যে আগে মরবে তাকে আগে কবর দেওয়া হবে? মধু রেগে বলে, এমন হলে তো মন্দিরে ভিআইপি আর সাধারণ মানুষের লাইন হতো না। আমার পরিবার এই গ্রামের জন্য কি কি করেছে তা সবাই জানে, তাই আমার দাদাকে এই গ্রামে কবর দেওয়া হবে। এখন বাকি 3টা কবরের জন্য তোমরা লড়াই করে মরো। বিমাইয়া বলে, লিস্টে আমার নামও লেখো। অপূর্বা অবাক আস্তে আস্তে বলে, শয়তান ফয়তান এত জলদি মরে না। বিমাইয়া রেগে বলে, আমি যতদিন পরেই মরি না কেন আমার কবর এই গ্রামেই হবে। অপূর্বা কাদো কাদো চেহারা বানিয়ে বলে, সবাই এখন এই একই কথা বলছে। বিমাইয়া রেগে বলে, বাকি সবাই আর আমি কি এক নাকি? কেউ আমাদের পরিবারের ইতিহাসের সাথে টক্কর দিতে পারবে না। সবাই জানে আমার পরিবার গ্রামের জন্য কি কি করেছে। মধুবাবুর এক লোক বলে, না জেনে কারো দিকে কাদা ছোঁয়া যাবে না। এক কথা দুই কথায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, মানে একে অপরকে কবরে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে। অপূর্বা সবাইকে থামতে বলে, কিন্তু কেউ তাকে পাত্তাই দেয় না। নানা সায়ার রেগে দুজনের গালে 2টা থাপ্পড় দিয়ে বলে, এমনিতে এখানে জমি কম পড়ছে আর তোমরা মরার জন্য উঠে পড়ে লেগেছো। কবরের কথা মনে পড়তেই সবাই চুপ করে বসে পড়ে। মধুবাবুর এক লোক বন্দুক ঠিক করতে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে দেয়। সবাই তো ভয়ে দে দৌড়। রাতে অপূর্বা চিন্নার সাথে এই সমস্যা নিয়ে কথা বলতে আসে। বেচারি অস্থির হয়ে বলে, আমাকে এক মূর্খের রাজ্যের রানী করা হয়েছে, মাঝে মাঝে মনে হয় ওদেরকে একটা থাপ্পড় মেরে দিই। চিন্না হেসে অপূর্বাকে বসিয়ে বলে, তোমার কি মনে আছে আমরা একই স্কুলে পড়েছি, এমনকি আমরা একই বেঞ্চে বসতাম? অপূর্বা বিরক্ত হয়ে বলে, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। চিন্না বলে, একদিন টিচার ছবি আঁকাতে দিলে তুমি খুবই বাজে ছবি এঁকেছিলে, কিন্তু আমি অনেক ভালো এঁকেছিলাম, তাই আমার ছবি তোমাকে দিয়ে দিয়েছিলাম। টিচার তোমার ছবি আঁকা দেখে বেশ প্রশংসা করে, এমনকি তোমাকে চকলেটও দেয়। ছুটি হলে তুমি দৌড়ে আমার কাছে এসে বলেছিলে, তুমি না থাকলে আজ আমার কি হতো কে জানে। তবে অপূর্বার সত্যিই কিছু মনে নেই। চিন্না বলে, সেদিন তুমি আমাকে কথা দিয়েছিলে যে জীবনে কখনো কিছুর দরকার হলে তুমি আমাকে সাহায্য করবে। এই লিস্টে 3 নম্বর নামটা আমার মায়ের। সে খুবই অসুস্থ, যে কোনো সময় মা যেতে পারে। আমার মায়ের শেষ ইচ্ছা তার কবরটা যেন এই গ্রামেই দেওয়া হয়। অপূর্বা বলে, তোমার জন্য যদি আমি এই সিদ্ধান্ত নিই তাহলে গ্রামের মানুষ কি বলবে? চিন্না ভেবে বলে, সত্যিই তো, তোমার তো কিছুই করার নেই, সবার স্বপ্ন তো আর পূরণ হয় না। বলে চলে যেতে গিয়েও আবার ফিরে এসে বলে, ক্লাস 4 এর পরই বাবা মারা যায় আর বাবার সব দায়িত্ব আমার কাঁধে আসে। মাঝে মাঝে মনে হয় বাবা থাকলে হয়তো আমি আরো পড়তে পারতাম। পরের দিন সকালে গ্রামে ঢোল পিটিয়ে জানানো হয় যে আজ গ্রামের কবরস্থানে সেই 4টা জায়গায় লটারি হবে। গ্রামের সবাইকে সকাল 9টার মধ্যে সেখানে উপস্থিত থাকতে হবে। কথা মতো বেশ বড় করে আয়োজন করা হয়। সময় মতো সবাই স্টেজের সামনে জড়ো হয়। এ যেন এক মহা উৎসব। অপূর্বা এত আয়োজন দেখে হতবাক হয়ে তার 3 বুড়ো অ্যাসিস্ট্যান্টকে বলে, এসব কে করলো? সবাই খুশি হয়ে বলে, আমরা করেছি। মানে কাজের বেলায় খোঁজ নেই, আকাজে এগিয়ে থাকে। অপূর্বা বিরক্ত হয়ে এগোলেই এক লোক এসে অপূর্বার হাতে একটা কাচের বয়ম দিয়ে বলে, এখানে সবার নাম লেখা আছে। অপূর্বাকে এত চিন্তায় দেখে চিন্না বলে, আরে এই গ্রামে তো কথায় কথায় মানুষের উৎসব লেগে যায়, দেখছো না একদম মেলা বসিয়ে দিয়েছে। অপূর্বা চোখ দিয়ে ইশারা করতেই চিন্না দেখে তার মাও এখানে এসেছে। চিন্না মায়ের কাছে এসে বলে, তুমি এখানে কি করছো? মা বলে, দেখতে এসেছি যদি আমার ভাগ্য খুলে যায়। চিন্না বিরক্ত হয়ে বলে, তুমি এত তাড়াতাড়ি মরবে না। চাঙ্কু পাঙ্কু এক লোক স্টেজে উঠে মাইকে বলে, আজ হবে সবার ভাগ্যের পরীক্ষা। 4 জনের ভাগ্য খুলবে আর বাকিরা কপাল চাপড়াবে। এক বাচ্চা মেয়ে একটা নাম উঠাতেই দেখা যায় সেখানে এক বুড়ির নাম লেখা। সাথে সাথেই সেই মহিলার আত্মীয়রা তো খুশিতে নাচতে শুরু করে। দ্বিতীয় চিরকুট উঠালে আর একটা বুড়ো মহিলার নাম আসে। সেই মহিলার পরিবারও খুশিতে লাফাচ্ছে। এদিকে
এদিকে চিন্নার মা আর ভিমায়া তো চিন্তায় অস্থির। এরপর আর একটা নাম উঠতেই দেখা যায় সেখানে মধুবাবুর নাম উঠেছে। মধুর নাম শুনে তার দল তো খুশিতে লাফাচ্ছে। ভিমাইয়া তখনও রাগে ফুঁসছে। শেষ নামটা কার জানেন? ভিমাইয়ার। কিন্তু অপূর্বা এবার দ্বিধায় পড়ে যায়, কারণ সে চেয়েছিল চিন্নার মায়ের নাম উঠুক। অপূর্বা ভিমাইয়ার নাম না বলে চিন্নার মায়ের নাম বলে দেয়। সাথে সাথেই সেই কাগজটা নিজের শাড়ির ভাঁজে লুকিয়ে ফেলে। চিন্নার মা খুশিতে রীতিমতো লাফাচ্ছে। মধুর লোকেরা খুশিতে পটকা ফোটাচ্ছে। ভিমাইয়া তীব্র অপমানে মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। কবরে জায়গা পাবে সেই খুশিতে মধুর বাড়িতে আজ অনুষ্ঠান চলছে। গ্রামের সবাই আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে। এদিকে চিন্নার মা শান্তিতে ঘুমাচ্ছে, কারণ এখন সে জানে তার কবর এই গ্রামেই হবে। এদিকে অপূর্বা বহুদিন পর নাক ডেকে ঘুমাচ্ছে। অপূর্বার মা রেগে বলে, কেমন গ্রাম প্রধান তুই? গ্রামে অনুষ্ঠান হচ্ছে, তোকে তো যেতেই হবে। অপূর্বা বলে, আজ আমি ঘুমাবো, কাল সকাল 10টা পর্যন্ত ভুলেও আমাকে ডাকবে না। এদিকে এক মাতাল তার বিশেষ বুদ্ধি দিয়ে বিশেষ এক ড্রিঙ্কস বানানোর চেষ্টা করছে। কখনো টায়ারের ছেঁড়া অংশ দেয়, তো কখনো লাইট খুলে দিয়ে দেয়, আর কিছু না পেয়ে নিজের স্যান্ডেলই দিয়ে দেয়। এরপর কি যেন এক বিশেষ জিনিস মিশাতে শুরু করে। এর সব পাগলামি দেখে রাধুনির চিৎকার শুনে সবাই এই মাতালকে কোলে নিয়ে তাড়ায়। তখন আবার আর এক মাতাল এসে ডেকচি থেকে এক জগ ড্রিঙ্কস নিয়ে চলে যায়। স্যান্ডেলটা তখনও সেই ডেকচিতেই পড়ে থাকে। সকাল হতেই মা জোরে জোরে অপূর্বার রুমের দরজা ধাক্কায়। মাধব খুশিতে লাফাতে লাফাতে চিন্নাকে ডাকে। চারপাশে শোরগোল পড়ে যায়। মধু বেচারা এমন শকে আছে যে তার কিছু বলারই ভাষা নেই। চিন্না আর অপূর্বা দৌড়ে সেখানে আসতেই হতবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ মধুবাবুর বাড়ির সামনে 4টা লাশ পড়ে আছে। অপূর্বা বোকার মতো বলে, এদের নাম তো লিস্টে ছিলই না, যাদের নাম লটারিতে উঠেছিল তাদের কি হবে? ভিমায়া তো মনের খুশিতে নাচতে নাচতে সেখানে আসে। মাধব খুশিতে লাফাতে লাফাতে শিওর হয় যে এরা সত্যিই মারা গেছে কিনা, কারণ এরা মরলেই তো তার পাথরের শিলের ব্যবসা ভালো চলবে। ভিমায়া মধুকে বলে, গত রাতে তুমি সবাইকে এমন কি খাওয়ালে যে সবাই মরেই গেল। এই জন্যই বলে কোনো কিছু পাওয়ার আগে তা নিয়ে বেশি লাফালাফি না করাই ভালো। গেল তো মধুর কবর আর একজনের দখলে। গ্রামে নেমে যায় শোকের ছায়া। এদিকে 4 জনকে কবর দেওয়ার প্রস্তুতি চলছে। তবে যারা মারা গেছে তাদের পরিবার থেকেও যেই 4 জনের নাম লটারিতে উঠেছিল তাদের পরিবারের লোকেরাই বেশি কান্নাকাটি করছে। একে একে সবাইকে কবর দেওয়া হয়। অপূর্বা গালে হাত দিয়ে ভাবছে এখন সে কি করবে। এত কষ্টে এই সমস্যা সমাধান করলো, এক নিমিষেই সব শেষ। চিন্না বলেছিল একসাথে তো আর 4 জন মরবে না, কিন্তু হলো ঠিক তাই। চিন্না বোকার মতো হেসে ইশারা করে, চিন্তা করো না, আমি তো আছি। ঢোল পিটিয়ে একজন বলে, গ্রামের কবর ভরে গেছে, তাই কারোর মৃত্যু আসলেও সে যেন তার মৃত্যুকে আটকে রাখে। এরা কিছু হইল, সেই মাতাল কবরের গেটে হাউসফুলের বোর্ড টাঙিয়ে দেয়। মানে এখানে কে কার থেকে বেশি পাগল সেটা বুঝে ওঠা দেয়। মধুর ভয়ে সেই মাতাল গাছে উঠে বসে থাকে। মধু মনের কষ্টে ভাবে, ভিমায়া কবর পায়নি, তাই কতই না মজা পেয়েছিলাম, আর এই মাতালের কারণে সব নষ্ট হয়ে গেল। হঠাৎ একজন বলে, লটারি তো আমরা পেয়েছিলাম, তাই যেভাবেই হোক আমাদেরকে ওই জায়গা দিতেই হবে। মধু এবার শয়তানি এক চাহনি দিয়ে হাসতে থাকে। এদিকে ভিমাইয়া তার লোকদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছে। ভিমাইয়া হেসে তার লোকদেরকে বলে, আমার হাতে ক্ষমতা তুলে দেওয়া ছাড়া ওই অপূর্বার কাছে এখন কোনো পথ নেই। এসব বলদ দিয়ে কি আর গ্রামের শাসন হয়? 3 অ্যাসিস্ট্যান্ট এসে চিন্নাকে বলে, আমরা কাল অপূর্বার সাথে অন্য গ্রামে কবরস্থানের জন্য জমি দেখতে যাব। 3 জন চলে গেলে চিন্নাকে তো চিন্তায় দেখে মা বলে, আমি তো সব এমনিই বলেছিলাম, একটা জায়গা খুঁজে আমাকে দাফন করিস, তাতেই হবে। চিন্না ফিস ফিস করে বলে, তোমার ইচ্ছা পূরণ হবে মা, আমি ঠিকই জায়গা খুঁজে বের করব। রাতে চিন্না কবরস্থানে জায়গা খুঁজতে আসে, কিন্তু তার বারবার ভিমাইয়া আর মধুর কথা মনে পড়ে। এরা একবারে সব জানতে পারলে না জানি কি হবে। তবুও সে নিজেকে বলে, যা হবে দেখা যাবে, মাকে দেওয়া কথা আমাকে রাখতেই হবে। সকালে চিন্নার দোকানে এসে অনেক বেছে একটা শিল নিয়ে বের হতে গেলেই মাধব বলে, এভাবে নিয়ে যাস না, একটা বস্তা দিয়ে ঢেকে নে। চিন্না বস্তায় মুড়ে শিল নিয়ে হাঁটতে হাঁটতে মাঝপথে অপূর্বার গাড়ি দেখে কোন রকমে পাশ কেটে যাওয়ার চেষ্টা করলে অপূর্বা জিজ্ঞেস করে, কি হয়েছে, এত চিন্তায় কেন? চিন্না বোকার মতো হাসতে থাকে। অপূর্বা এসবের পাত্তা না দিয়ে বলে, পাশের গ্রামগুলোতে 1 একর জমি কেনার কথা বলবো। এক বুড়ো এসে চিন্নার শিল ধরতে গেলেই শিলটা সোজা মাস্টারের পায়ের উপরে পড়ে। সাথে সাথেই শিলের এক পাশ ভেঙে পড়ে। চিন্না তাড়াতাড়ি লাথি দিয়ে সেটা গাড়ির নিচে সরিয়ে দেয়। অপূর্বা চিন্নাকে গাড়িতে উঠতে বলে, কারণ কতটুকু জায়গা লাগবে সেটা চিন্নাই ভালো বলতে পারবে। চিন্নার মনে তো
অন্য প্ল্যান চলছে, তবুও বাধ্য হয়ে অপূর্বার সাথেই বের হয়। পাশের গ্রামে এসে অপূর্বা অনুরোধ করে বলে 300 বছর ধরে আমরা যেখানে সমাধি দিয়ে আসছি সেই জায়গাটা এখন ভরে গেছে, তাই নতুন জায়গার দরকার। এই কথা শুনে সবাই তাকে নিয়ে হো হো করে হাসতে থাকে, কারণ বাকি গ্রামের সবাই তো লাশ পুড়িয়ে দেয়। অপূর্বা একের পরে গ্রামে যায়, কেউ তাচ্ছিল্য করে ফেরায় তো কেউ 4 গুণ বেশি টাকার শর্ত রাখে। এক গ্রামের প্রধান বলে ফাঁকা এক জায়গায় গ্রামের কুলদেবীকে প্রতিস্থাপন করতে হবে, তাই জমি দেওয়া সম্ভব না। এদিকে ভিমায়া লোকেরা গ্রামবাসীকে অপূর্বার বিপক্ষে উস্কানোর জন্য এক একজনের কাছে গিয়ে কি যেন বলতে থাকে। অপূর্বার গ্রামে ফিরতেই অপূর্বার বাড়ির সামনে এসে সবাই ভিড় জমায়। অপূর্বার গাড়ি থেকে নামতেই সবাই রেগে বলে এদিকে গ্রামের মানুষ মরছে আর উনি সফর করে বেড়াচ্ছে। দুইটা ছেলে আর মেয়ে তাদেরকে শেষ করার কথা ভাবছে, কারণ তাদের ভালোবাসা পরিবার মানছে না। এদের কথায় অতিষ্ঠ হয়ে অপূর্বা বাসার ভেতরে এসে দরজা লাগিয়ে কান্না করে দেয়। নিজেকে কোনো রকমের সামলে মাকে বলে এসব আমার দ্বারা আর হবে না, আমি এই সব ছেড়ে দিব, যার যখন খুশি মারা যাক। মা অপূর্বাকে কোনো রকমের টেনে বলে এটা শুধু তোর একার সিদ্ধান্ত না, পুরো পরিবারের সম্মান এর সাথে জড়িত। তুই কে চাস তোর ছেলে মেয়ে নাতিপুতিরা তোকে নিয়ে হাসাহাসি করুক? কিছু করার আগে একবার ভালো করে ভাব। মায়ের সাথে ধস্তাধস্তি করতে যে বেচারি ক্লান্ত হয়ে কোনো রকমের পিলারটা ধরিয়ে দাঁড়িয়ে থাকে। একেই বলে জলে কুমির আর ডাঙায় বাঘের মতো অবস্থা। রাতে চিন্না কবরস্থানের এক জায়গায় এসে গাছের কিছু ডাল পরিষ্কার করে মাটি করে সেখানে সেই ভাঙা শিল পুঁতে দেয়। পরের দিন সকালে অপূর্বার সমস্যা সমাধান খুঁজতে কবরস্থানে আসে। 3 বুড়ো তখন ছাতা নিয়ে মারামারিতে ব্যস্ত। গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় চিন্না অপূর্বার মাথায় কলার পাতা ধরে রাখে। অপূর্বা বলে আমার বেলায় এসে কেন এই জায়গায় পূর্ণ হতে হলো? চিন্না বলে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মা বলেছে যে যেই সমস্যা সমাধান করতে পারবে তার কাছেই সেই সমস্যা আসে। অপূর্বা জিজ্ঞেস করে আচ্ছা কেউ মারা যাওয়ার পরে তার লাশ কতদিন থাকলে নষ্ট হবে না? যদি কেউ এর মধ্যে মারা যায় তাহলে কবর খোঁজার জন্য কতদিন সময় পাবো তাই জানতে চাচ্ছি। চিন্না বলে মা একটা পদ্ধতি বলেছিল, সেভাবে রাখলে 2 দিন থাকবে। অপূর্বা চিন্তা করতে করতে সেই দিকে হাঁটা শুরু করে যেখানে চিন্না শিলা পুঁতেছে। চিন্না কলার পাতা দিয়ে তার পোতার শিলা ঢাকার চেষ্টা করে বলে আমরা ওইদিকে যাই চলো। অপূর্বা বলে চলো। বলতেই চিন্না হাঁটা শুরু করলেও অপূর্বা সেখানেই থেকে যায়। চিন্না পেছনে ফিরে দেখে যা নিয়ে সে ভয় পাচ্ছিল সেটাই হয়ে গেছে। অপূর্বা সেই শিলা ভালো করে দেখছে। অপূর্বা জিজ্ঞেস করে কি ব্যাপার, এখানে কোনো নাম নেই, দেখতেও একদম আলাদা। চিন্না বলে 100 বছরের পুরনো, তাই হয়তো নামটা মুছে গেছে। অপূর্বা বলে তার মানে এটা কার কবর কেউ জানে না। হঠাৎ তার মাথায় এক বুদ্ধি আসে। দ্রুত পুরো গ্রামকে এক জায়গায় জড়ো করে বলে কবরস্থানে এমন অনেক কবর আছে যা 100 বছর পুরনো, সেগুলো কার কবর কেউ জানে না। আমরা সেই জায়গাগুলো আবার ব্যবহার করতে পারি। ওইসব কবরের অবশিষ্টাংশ মানে হাড় গোড় শাস্ত্র অনুযায়ী পূজা করে কোনো বড় গর্তে দাফন করব। পণ্ডিত রেগে বলে এমনটা করা যাবে না, এটা চিট্টি জয়াপুরামের নিয়মের বইতে কোথাও লেখা আছে? অপূর্বা জিজ্ঞেস করে এমন যে করতে পারবো না সেটা কোথায় লেখা আছে? পণ্ডিত মুখ গোমরা করে বসে থাকে। অপূর্বা বলে কাল থেকে যত পুরনো আর বেনামি কবর আছে সেগুলো লিস্ট বানানো শুরু করব। এছাড়া কারো কাছে কোনো ভালো উপায় থাকলে আমাকে বলতে পারবেন। বলেই অপূর্বা দেয় হাঁটা। চিন্নার মনে তো ভয় হতে থাকে, না জানি কখন তার মায়ের কবরটা চলে যায়। পরের দিন থেকেই অপূর্বার 3 অ্যাসিস্ট্যান্ট আর চিন্না বেনামি কবর খোঁজার কাজে লেগে পড়ে। চিন্নার খেয়াল তো তার মায়ের জন্য রাখা কবরের দিকে। 3 বুড়ো ক্লান্ত হলেও বলে আর তো 3টা শাড়ি বাকি, দেখেই চলে যাব। চিন্না বলে সন্ধ্যা হলেই এখানে ভূতের আড্ডা বসে, এখানে থাকা যাবে না। এই কথা শুনে 3 বুড়ো তো ভয়ে দেদর। মায়ের কথা রাখতে চিন্নাকে আর কত কি যে করতে হবে কে জানে। রাতে চিন্না মাথায় বস্তা মুড়ি দিয়ে এসে শিলা খোদাই করতে থাকে, কারণ নাম থাকলে এই কবর আর কেউ খুঁড়বে না। তাই অন্য এক কবর থেকে 2 অক্ষরের নাম নিয়ে খোদাই করে দেয়, কারণ একবার যদি কেউ সত্য জানতে পারে চিন্না আর তার মাকে গ্রাম থেকেই বের করে দিবে, তাহলে মায়ের স্বপ্ন অপূর্ণই থেকে যাবে। সেই মাতাল তখন ড্রিঙ্কস করতে গাছের পাশে বসে। কাজ শেষ হয়ে গেলে চিন্না ভূতদের মতো হো হো করে জোরে হেসে দিলেই ভয়ে তো মাতালের প্রাণ যায় যায় অবস্থা। বেচারা উঠে দৌড় দিতে গেলেই চিন্না মাতালকে দেখে জিজ্ঞেস করে কে তুমি? লাইটের কারণে বেচারা চিন্নার চেহারাও দেখতে পায় না, তাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। চিন্নার সামনের দিকে এগোতে গেলেই পায়ে কাটা ফুটে গেলে বেচারা পা তুলেই ব্যথায় ছটফট করে নাচতে থাকে। একে তো লাইট, তার উপরে মাথায় বস্তা, একবারে পিওর ভূতের মতো লাগছে। বেচারা মাতাল ভয়ে শখে সেভাবেই হা করে তাকিয়ে থাকে। পরের দিন 3 বুড়ো বাকি 3 শাড়ি চেক করতে আসলে সেই কবর দেখে আর কিছুই বুঝতে পারে না।
বেনামি সব কবরের লিস্ট বানিয়ে অপূর্বাকে দেখিয়ে বলে মোট 59টা কবর বেনামি। চিন্না বলে 1 বছরে 3 জন মারা গেলে 20 বছর পর্যন্ত কোনো চিন্তা নেই। এদিকে সেই মাতালকে তার স্ত্রী মন্দিরের পণ্ডিতের কাছে নিয়ে আসে। পণ্ডিত মন্ত্রপুত পানি ছিটাতে গেলেই মাতাল ভূত ভূত বলে পুরো গ্রামে দৌড়ে বেড়ায়। অপূর্বা, চিন্না আর 3 বুড়োকে নিয়ে কবর খুঁড়তে গেলেই এক লোক এসে বলে এখনই থামো। কাল ভিমাইয়া আর গ্রামের অনেকে পণ্ডিতের কাছে গিয়েছিল। পণ্ডিত বলেছে ওই মাতাল কবরস্থানে কোনো ভূতকে দেখেনি, বরং আমাদের পূর্বপুরুষের আত্মাকে দেখেছে। এখন কবর খোঁড়া হলে আজ একজন তো কাল একজন, এভাবে পুরো গ্রাম আত্মায় ভরে যাবে। ভিমাইয়া জিজ্ঞেস করে কিন্তু এমন কেন হচ্ছে? পণ্ডিত বলে কারণ তোমরা কবরকে পুনরায় ব্যবহারের জন্য সম্মতি দিয়েছ, ফলে আত্মারা খুশি না। তাহলে চিন্তা করে দেখো যখন কাজ শুরু হয়ে যাবে তখন কি হবে? যেই কবরে হাত দিবে তাদের বংশধরদেরকে আত্মারা তাড়া করবে। এই কথা শুনে চিন্না বলে হয়তো কারোর পায়ে কাটা ফুটে গিয়েছিল, তাই সে এমন ছটফট করে আজব ভাবে নাচছিল আর ওই মাতাল ভূত ভেবে নিয়েছে। অপূর্বা বিরক্ত হয়ে বলে গ্রামবাসী এখন কি চাচ্ছে? ভিমাইয়া বলে আমার দাদা, তার দাদা, তার দাদার দাদা, এদের কবরে কেউ যেন হাত না দেয়। অপূর্বা পারলে এবার নিজের চুল নিজেই টেনে ছিঁড়বে এমন অবস্থা হয়ে যায়। অস্থির হয়ে পায়চারি করে বলে একটা সমস্যা সমাধান করতে পারি না, আরেকটা চলে আসে। চিন্না দেখে ভিমাইয়ার এক লোক কবরে লাল রং করছে, কারণ ভিমাইয়া বাকি সব বংশের থেকে তার বংশকে আলাদা করতে চায়। এই কথা শুনে মধুও তার বংশের সব কবরে নীল রং করে দেয়। একে একে সব গ্রামবাসী যার যার বংশের লোকের কবরে এক এক ধরনের রং করে দেয়। চিন্না দেখে সব কবরের রং থাকলেও শুধু তার মায়ের জন্য বরাদ্দ কবরে রং নেই, তাই সবার থেকে লুকাতে নীল রং করে দেয়। পরের দিনই মধুর লোকেরা দৌড়ে এসে বলে আমাদের কবরের রং কে যেন নকল করেছে। মধু জিজ্ঞেস করে বুঝলে কিভাবে? মধুর লোক জামা দেখিয়ে বলে আমাদের রং তো কালকেই শুকিয়ে গেছে, কিন্তু এই নতুন কবরের রংটা আমার গায়ে লেগে আছে, মানে কেউ রাতেই ওই পাথরের রং করেছে, আর কবরের নামটাও পুরোপুরি দেওয়া নেই, তাই বংশের পরিচয় পাচ্ছি না। মধু রেগে বলে যা এখনই গিয়ে সব বিস্তারিত নিয়ে আয়। এই কথা শুনে ভিমাইয়া তার লোকদেরকে বলে 24 ঘন্টা নজর রাখ, অন্য কেউ যেন আমার বংশের সাথে এমন না করে। চিন্না অপূর্বার কাছে আসলে অপূর্বা রেগে শাড়ি কোমরে গুজে চিন্নাকে টেনে হিঁচড়ে চেয়ারে বসিয়ে বলে কেউ একজন মধুর বংশের রং করেছে। পুরো গ্রাম তোলপাড় শুরু হয়ে গেছে, যদি কিছু জানিস তো বলে দে। চিন্না আমতা আমতা করে বলে এমন ভাবে বলছো যেন আমি মিথ্যা একটা কবর বানিয়ে সেখানে রং করে দিয়েছি। অপূর্বার মনে পড়ে অন্য গ্রামে যাওয়ার সময়ও চিন্না কেমন যেন ঘাবড়েছিল। ওই মাতাল ভূত দেখেছে বললে চিন্না বলেছিল হয়তো কারোর পায়ে কাটা ফুটে গিয়েছিল। অপূর্বা চিন্নাকে বলে কেউ মিথ্যা বললেই এমন আমতা আমতা করে। তখনই 2 অ্যাসিস্ট্যান্ট এসে বলে পুরো গ্রামে মারমারি লেগে গেছে, মন্দিরের সামনের অবস্থা তো খুবই খারাপ। অপূর্বা জিজ্ঞেস করে হয়েছেটা কি? অ্যাসিস্ট্যান্ট বলে ওই মিথ্যা কবরের জন্য সবাই এখন ভালো করে চেক করছে যে তাদের বংশের কবর কিনা। তখন কথায় কথায় জানতে পারে একজনের দাদা আর একজনের দাদিকে নিয়ে পালিয়ে গিয়েছিল, তো কেউ ধার নিয়েছিল যা এখনো শোধ করেনি, তো কেউ আবার টাকা চুরি করেছিল। এখন সেই 100 বছর আগের গল্প নিয়ে মারামারি শুরু করে দিয়েছে। চিন্না বলে 100 বছর আগে কি হয়েছিল তার জন্য এখন কেন মারামারি করছে? অপূর্বা হতাশ হয়ে বসে পড়ে। অ্যাসিস্ট্যান্ট বলে পুরো গ্রাম পাগল হয়ে গেছে, সবাই চলে যাওয়ার সময় বলে এই সবকিছু ওই মিথ্যা কবরের জন্য হয়েছে। ওই কবরের আসল রহস্য একবার খুঁজে পেলেই গ্রামবাসী তারপরেই আসল খেলা দেখাবে। অপূর্বা চিন্নাকে বলে তোর কি মনে হয় সেদিন লটারিতে তোর মায়ের নাম উঠেছিল? লটারিতে ভিমাইয়ার নাম এসেছিল, কিন্তু আমি তোর মায়ের নাম বলেছি। এই কথা গ্রামবাসী জানলে আমাকে ঘৃণা করবে, তবুও এটা নিয়ে আমি একবারও ভাবিনি। সত্যি করে বল কি জানিস তুই ওই কবরের ব্যাপারে? চিন্না এবার না পেরে সত্য বলে দেয় যে সে একটা কবর গ্রামবাসী থেকে লুকিয়ে তার মায়ের জন্য রেখে দিয়েছে। অপূর্বা বলে গ্রামবাসী জানতে পারলে তোকে তো আস্ত রাখবে না, তুই এক কাজ কর এখনই যা ওই কবরের পাথর সরিয়ে যেমন ছিল তেমনই রেখে দে। চিন্না জিজ্ঞেস করে তাহলে আমার মায়ের কি হবে? অপূর্বা বলে ওরা 100 বছর পুরনো সমস্যা নিয়ে লড়াই করছে, যদি জানতে পারে সবকিছু তোর জন্য হয়েছে তাহলে তোকে তো আর আস্ত রাখবে না। গ্রামের সবাই হঠাৎ লক্ষ্য করে ভিমাইয়া তার লোকদেরকে নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছে। কৌতূহল বশত সবাই তার পিছু পিছু হাঁটা শুরু করে। হঠাৎ এত ভিড় দেখে মধুও তাদের পিছু পিছু জিপ নিয়ে ফলো করে। অপূর্বা বেচারি কেবল একটু চেয়ারে হেলান দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। তখনই এক বুড়ো হাঁপাতে হাঁপাতে আসলে অপূর্বা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে বলেন এবার আবার কি হয়েছে? লোকটা বলে ওই ভিমাইয়া তার লোকদেরকে নিয়ে কবরস্থানে যাচ্ছে। অপূর্বার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। সে হতভম্ব হয়ে জিজ্ঞেস করে এখন আবার কি হলো? আসলে কিছুক্ষণ আগে ভিমাইয়ার কিছু লোক কবরস্থানে আসলে একটা কবরের উপরের পাথর পড়ে বলে এটা তো ভিমাইয়ার পরদাদার ভাইয়ের কবর। আরেকজন মৃত্যুর কারণ পড়ে দেখে এই গ্রামের প্রধান জনাব সুভাইয়া হঠাৎ মারা যায়। তখন তার ছেলের বয়স 2 বছর ছিল। তখন আপ্পাল রাজুকে অস্থায়ীভাবে গ্রামের
প্রধান বানানো হয়। সুভাইয়ার বড় ভাই বানগায়েরা রাগে নিজেকে শেষ করে দিয়েছিল, কারণ তাকে প্রধান না বানিয়ে ভিয়ারার বংশের লোককে প্রধান বানানো হয়েছিল। ভিমাইয়া খুশিতে লাফিয়ে উঠে বলে, আর তার মানে অপূর্বার পরিবার এত বছর সবাইকে ধোকা দিয়ে গ্রামের প্রধানের পদ নিজেরাই রেখে দিয়েছে। এখনই এই খবর পুরো গ্রামে ছড়িয়ে দাও। অপূর্বাও দ্রুত কবরস্থানের দিকে আসতে থাকে। চিন্না জলদি এসে তার মায়ের জন্য রেখে যাওয়া শিলা পাথরটা কোন রকমে তুলে সেখানে একটা গাছ লাগিয়ে দেয়। ভিমাইয়া খুশিতে লাফাতে লাফাতে সেখানে আসছে, আর অপূর্বা এই চিন্তায় অস্থির যে চিন্না সবার কাছে ধরা না পড়ে যায়। কবরস্থানের মাঝে এত ভিড় দেখে দৌড়ে সেখানে এসে অস্থির হয়ে চিন্নাকে খুঁজতে থাকে। ভিমাইয়া বলে, তোমার পরিবারের একজনকে বহু বছর আগে অস্থায়ীভাবে গ্রামের প্রধান করা হয়েছিল, আর তুমি সব ইতিহাস লুকিয়ে নিজেই গ্রাম প্রধান হয়ে বসে আছো। অপূর্বার কি আর এসবে মন আছে? সে চিন্নার খোঁজে পেছনের দিকে তাকায়। ভিমাইয়া বলে, আমি তোমার সাথে কথা বলছি, আমি এখন থেকে এই গ্রামের প্রধান। অপূর্বা চিন্নাকে খুঁজতে খুঁজতেই বিরক্ত হয়ে বলে, ঠিক আছে। এত সহজে অপূর্বা রাজি হবে ভিমাইয়া তো দুঃস্বপ্নেও ভাবেনি। এইসব দেখে মধু বরাবরের মতোই বোকার মতো তাকিয়ে থাকে। ভিমাইয়া বলে, তুমি এখনই সবার সামনে বলো যে আজ থেকে ভিমাইয়া এই গ্রামের প্রধান। অপূর্বা বিরক্ত হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আজ থেকে ভিমাইয়া গ্রামের প্রধান, আমি না। অপূর্বা বলে, সব তো মিটমাট হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে আসছে, আর এখন এখানে থাকাটা ঠিক হবে না। মধু তো রেগে দেয় হাঁটা, আর ভিমাইয়ার লোকেরা ভিমাইয়াকে চেয়ার সহ তুলে নাচতে শুরু করে। এদের নাচানাচিতে মাটি এমন ভাবে কাঁপে যে গাছের মধ্যে লুকিয়ে থাকা বেচারা চিন্না সেই শিলা পাথর নিয়েই পড়ে যায়। এবার আর যাবা কই, সবাই চিন্নাকে সেই পাথর সহই ধরে নিয়ে আসে। গ্রামের নতুন প্রধান মানে ভিমাইয়া চিন্নাকে সবার সামনে এনে বলে, যেহেতু চিন্না গ্রামের মানুষদেরকে ধোকা দিয়ে একটা কবর লুকিয়ে 5টা জায়গায় 4টা কবরের কথা বলে গ্রামের লোকদের মধ্যে মারামারি বাঁধিয়ে দিয়েছিল এবং নকল কবর বানিয়ে নকল পাথর লাগিয়েছিল, তাই একে আর এর পরিবারকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। আর অবশিষ্ট যে সমাধি আছে, আর সেই একটা সমাধির ন্যায়পূর্বক নিলামি হবে। যে সবচেয়ে বেশি টাকা দিবে সেই সমাধি তার হবে। মায়ের স্বপ্ন পূরণের জন্য রেখে দেওয়া শেষ সম্বলটা এভাবে হারিয়ে যাচ্ছে দেখে চিন্না অনুনয় বিনয় করে ভিমাইয়ার পা ধরতে গেলে ভিমাইয়া লাথি দিয়ে তাকে ফেলে দেয়। গ্রামের সবাই মিলে রেগে চিন্নাকে মারতে থাকে। অপূর্বা সবাইকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ। হঠাৎ মাধব দৌড়ে এসে চিৎকার করে সবাইকে থামতে বললে সবাই বেশ অবাক হয়ে তাকায়। মাধব কান্না করতে করতে বলে, চিন্না, তোর মা মারা গেছে। যে মায়ের কবরের জায়গার জন্য ছেলে পুরো গ্রামের সাথে লড়াই করছে, সেই মাই চিন্নাকে কিছু না বলেই হঠাৎ না ফেরার দেশে চলে গেল। চিন্না ব্যথার শরীর নিয়ে ছুটতে ছুটতে বাসায় আসে, কিন্তু দরজায় আসতেই তার বুক নিংড়ে কান্নার ঢল নামে। মায়ের নিথর দেহটা মেঝেতে পড়ে আছে। চিন্না আর সহ্য করতে না পেরে সেখানেই বসে ডুকরে কান্না করে ওঠে। মা বলেছিল, বছরের পর বছর আমরা এই গ্রামের কত লাশ দেখেছি, তাদের কবর দিয়েছি, তাই আমাদের চোখে পানি আর হারানোর কষ্ট মানায় না। চিন্না চোখের পানি মুছে মায়ের কাছে আসতেই তার মনে পড়ে ছোটবেলায় মা একটা লাশ দেখিয়ে বলেছিল এই লোকের ছেলে দূরের এক গ্রামে গেছে, তার আসতে 2 দিন সময় লাগবে, তাই ততদিন এই লাশের যত্ন আমাদেরকে নিতে হবে। আমরা এই লাশে পাতা আর হলুদের পেস্ট লাগিয়ে কাপড় দিয়ে মুড়ে দিব। মা ঠিক যেভাবে যেভাবে চিন্নাকে শিখিয়েছিল, চিন্না সেভাবেই তার মায়ের লাশ কাপড়ে পেঁচিয়ে সেই পাতা আর হলুদের পেস্ট দিয়ে কয়লার ধোয়া দিয়ে চাটাই দিয়ে ঢেকে রাখে, যেন কবরের ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত মায়ের লাশ নষ্ট না হয়। মা সেদিন চিন্নাকে লাশটা দেখতে বললে চিন্না ভয়ে সরে যায়। মা বলে, জীবিত মানুষ থেকে মৃত মানুষের সাথে আমাদের সময় বেশি কাটে, তাহলে ভয় কিসের? সব সময় মনে রাখবি, নিজের মনের ভয় আর অহংকারই আমাদের সবচেয়ে বড় শত্রু। অহংকার করলে একদিন সেই অহংকারের জন্যই পতন হয়। কি যেন মনে পড়তেই চিন্না প্রচুর রেগে উঠে পড়ে। অপূর্বা পর্দার আড়ালে কাকে যেন রেগে ফিসফিসিয়ে কি যেন একটা বলে। ভিমাইয়া তার লোকদেরকে বলে, আমার যত টাকা আছে তা এই গ্রামের কারণ নেই, তাই আমি এই নিলামির শর্ত দিয়েছি, কারণ ওই কবর তো আমার হবে। মধু বলে, ওই ভিমাইয়া জানে না আমার থিয়েটারে পরপর 4টা মুভি হিট হয়েছে, তাই এখন আমার কাছে কারি কারি টাকা, কাল তো ওকে আমিই হারাবো। পরের দিন রাতে চিন্না মায়ের লাশ কয়লার ধোয়ায় রেখে দেয়, আর অপরদিকে গ্রামে তখন নিলামির মেলা বসেছে। অপূর্বাও দেখতে আসে যে আজ কার জয় হবে। সেই চাঙ্কু পাঙ্কু স্টেজে লাফাতে লাফাতে ভিমাইয়ার পক্ষ থেকে 10,000 দিয়ে নিলামি শুরু করে। মধু তো আর চুপ থাকবে না, সেও 11,000 বলে দেয়। এভাবে নিলামি বাড়তে বাড়তে যেই না 50,000 হয়, মধু রেগে বলে, আমি পাগল নাকি? এক কবরের জন্য আমি 50,000 দিব? ভিমাইয়ার শখ জেগেছে, সে থাকুক বলেই পরিবার নিয়ে চলে যায়। ভিমাইয়া মনে মনে খুশি হয়ে ভাবে এই কবর তো তার, কিন্তু হঠাৎ এক মহিলা উঠে বলে 50,000 1 টাকা দিব। ভিমাইয়া রেগে একেবারে
একেবারে 60,000-এ চলে যায়। মাধব উঠে বলে, আমি 60,001 টাকা দিব। বিমায়া রেগে বলে 70। এভাবেই গ্রামের এক একজন উঠে নিলামের টাকা আরো বাড়িয়ে দেয়। এদের মতো গরিবদের কাছে বিমায়া হারবে তা হয় নাকি? তাই সে একবারে 1 লাখ বলে দেয়। ব্যাস, সাথে সাথেই সবাই চুপ করে বসে পড়ে। 92 সালে 1 লাখ মানে তো এখন 1 কোটিরও বেশি। বিমায়ার লোকেরা খুশি হয়ে লাফালেও বিমায়া লক্ষ্য করে সব গ্রামবাসী তাকে দেখে মিটি মিটি হাসছে। অপূর্বা টিটকারির এক হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। বিমায়া তার লোকদের সাথে তার কবরের জায়গাটা দেখতে এসেও খুশি না, কারণ তার মনে হচ্ছে সে কি যেন একটা ভুল করে ফেলেছে। নাসায়াকে মুখ মলিন করে কবরের জন্য 1 লাখ টাকা তুলে দেয়। সকাল হতেই চিন্না আর মাধব বাঁশের কফিনে করে মায়ের লাশ নিয়ে কবরস্থানের দিকে রওনা হয়। পুরো গ্রাম তাদের পিছু পিছু হাঁটছে। মায়ের সাথে কাটানো ছোট্ট ছোট্ট মুহূর্ত, মায়ের শাসন, আদর, ভালোবাসা, সেই স্মৃতিগুলো চিন্নার বুকে আজ তীরের মতো বিচ্ছে। গ্রামের সবাইকে লাশ নিয়ে এভাবে যেতে দেখে মধুবাবু তার লোকদেরকে নিয়ে তাদের পিছু পিছু আসে। বিমায়ার লোকেরা দৌড়ে এসে সেই কবরের জায়গা ঘেরাও করে দাঁড়ায়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে চিন্না আর বাকি সবাই লাশ নিয়ে কবরস্থান আর এই গ্রামের সীমানা পার হয়ে পাশের গ্রামের বিশাল এক মাঠে এসে লাশ নামায়। চিন্না সেখানেই মাটি খুঁড়তে শুরু করে। মধু হতবাক হয়ে ভাবে, এ আবার কি হচ্ছে? আপনারাও নিশ্চয়ই ভাবছেন এখানে কি হচ্ছে। আসলে গত রাতে চিন্না অপূর্বার কাছে এসে বলে, যদি তুমি চাও গ্রামের এই সমস্যা একেবারে নির্মূল হোক, তাহলে আমার কাছে একটা উপায় আছে। অপূর্বা গ্রামের কয়েকজনের কাছে এসে বলে, আমি এখন আর এই গ্রামের প্রধান নেই, তবে আমি এখনো এই গ্রামের ভালো চাই। বিমায়া আর মধু বাদে পুরো গ্রামকে বলবে আমার বাসায় আসতে, আমি সবার সাথে কথা বলবো। সবাই মধু আর বিমায়ের লোকদেরকে ফাঁকি দিয়ে অপূর্বার বাসায় জড়ো হলে চিন্নাকে সেখানে দেখে হট্টগোল শুরু করে দেয়। সবাই অপূর্বাকে রেগে বলে, তুমি আমাদের এই ছেলের জন্য ডেকেছো? ও তো পুরো গ্রামে মারামারি লাগিয়ে দিয়েছিল। অপূর্বা রেগে এক ঝাড় দিতেই সবাই থেমে যায়। অপূর্বা বলে যে এই ছেলেটা আজীবন আমাদের জন্য কাজ করে গেল, আজ তার মায়ের অন্তিম সংস্কারই সে করতে পারছে না। কখনো কি ভেবে দেখেছো চিন্না কেন এই কাজ করেছে? আসল সমস্যা কি তা বোঝার চেষ্টা করেছো? সবার শুধু মারামারির একটা কারণ লাগবে, বাস। এত কিছুর পরও চিন্নাই এই সমস্যা নিয়ে ভেবেছে আর সমাধানও বের করেছে, কারণ সে চায় না তার মতো কেউ এমন কষ্ট পাক। তাই চিন্না যা বলছে চুপ করে শোনো। চিন্না বলে, অপূর্বা যখন পুরনো কবর পুনরায় ব্যবহার করতে বলল, তখন গ্রামের সবাই তাদের পূর্বপুরুষের নাম লিখে আমাকে লিস্ট দিয়ে বলেছিল আমি যেন তাদের পূর্বপুরুষদের কবর পুনরায় ব্যবহার না করি। এভাবেই পূর্বপুরুষ তার পূর্বপুরুষ খুঁজতে খুঁজতে আমি জানতে পারি যে এই গ্রামে সর্বপ্রথম কি এসেছিল। 300 বছর আগে বারাদাইয়া, বাদরায়া, সুরান্না এবং মালান্না নামের 4 ভাই এসেছিল। এই 4 জন মিলে গ্রামের প্রতিষ্ঠা করে, অর্থাৎ আমরা সবাই একই পরিবারের সদস্য। বিষয়টা আজব, তাই না? একই পরিবারের হয়েও আমরা 6 ইঞ্চি জায়গার জন্য কুকুর বিড়ালের মতো মারামারি করছি। এই মারামারির মাঝে আমার মা কখন মারা গেল টেরই পাইনি। তার শেষ সময় আমি তার সাথে থাকতেও পারিনি। নিশ্চয়ই মনে আছে এই সমস্যা শুরু হয়েছিল কে বড় কে ছোট তা নিয়ে, অথচ আমরা সবাই তো সমান। অপূর্বা বলে, বিমায়ার সেদিন লবণ আর কর্পূরকে এক বলেছিল, মনে আছে? আসলে লবণ আর কর্পূর একদমই আলাদা। তাদের বৈশিষ্ট্য যেমন আলাদা, তেমনি তাদের ব্যবহারও আলাদা। তাই দুইটা জিনিসের সমান মূল্যবান। যেমন আমরা সবাই মূল্যবান, কে ধনী কে গরিব তা ভেবে কখনোই সমাজ এগোয় না, বরং সবাইকে নিয়েই সমাজ এগিয়ে চলে। চিন্না বলে, এই সমস্যা সমাধানের একটা উপায় আমার কাছে আছে, তবে তার জন্য তোমাদের সবার সাহায্য লাগবে। সবাই তাদের ভুল বুঝে একসাথে মিলে সাহায্য করতে রাজি হয়ে যায়। পণ্ডিত এই গ্রামের সেই নিয়মের বইটাকে ফেলে দেয়। অপূর্বা সেই চাঙ্কু পাঙ্কুকে শিখিয়ে দেয় যেন সে ধীরে ধীরে নিলামি বাড়িয়ে বিমায়ার রাগ আরো বাড়িয়ে দেয়। আসলে পাশের গ্রামের প্রধানের সাথে অপূর্বা জমির বিষয়ে কথা বলতে গেলে সে বলেছিল তারা 1 একর জমির বদলে 1 লাখ নিবে। অপূর্বা জিজ্ঞেস করে, এত দাম কেন? প্রধান বলে, আসলে আমাদের গ্রামে চিকিৎসার অভাবে বাচ্চারা মারা যাচ্ছে, তাই আমরা এই টাকা দিয়ে একটা হাসপাতাল বানাতে চাই। এবার বুঝলেন তো আসল ঘটনা? বলদ বিমাইয়া অহংকার করে বিনা পয়সা জিনিসের নিলাম বাড়িয়ে হুদাই 1 লাখ দিয়েছে, আর সেই টাকা দিয়ে এই গ্রাম পাশের গ্রামের জমি কিনে নতুন কবরস্থান বানিয়েছে। চিন্না মায়ের কবর খুঁড়ে সেই কবরের উপরে ছোট্ট একটা গাছ লাগিয়ে অপূর্বার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসে। গ্রামের লোকেরা এবার ভিড় জমায় বিমায়ার বাসায়, কারণ তাদের 100 বছর আগের ঝামেলাটা এখনো মেটেনি। বিমায়া রেগে বলে, আহা, তোমরা 100 বছর আগের ঝামেলা এখন কেন টেনে আনছো? সব ভুলে যাও। সবাই হাসতে হাসতে বলে, ঠিক আছে, ভুলে গেলাম, বলেই উল্টা হাঁটা শুরু করে। বিমায়া জিজ্ঞেস করে, আরে যাচ্ছ কোথায়? সবাই বলে, কেন, আপনিই তো বললেন 100 বছর আগের কথা ভুলতে। তাহলে আমাদের গ্রামের প্রধান এখন অপূর্বা, আমরা তার কাছেই যাচ্ছি। বিমায়া
বোকার মতো তাকিয়ে থাকে। মধু ভিমাইয়ার মতো একটা ভাব জমাতে তার মতোই বিশাল এক চেয়ার বানিয়ে ভিমাইয়ার বাসার সামনে বসে। মানে টাকা বেশি হলে যা হয় আর কি। এদিকে অপূর্বা আপা আবার আমার মতো ঘুম পাগল, তাই সে বহুদিন পর নিশ্চিন্তে ঘুমানোর জন্য হেভি প্রিপারেশন নিয়ে গান গাইতে গাইতে যেই না চোখটা বোঝে অমনি মা দরজা ধাক্কিয়ে একেবারে দরজা ভেঙেই 3 বুড়োকে নিয়ে হাজির। বেচারি ভয়ে হকচকিয়ে উঠলে একজন বলে, আশেপাশের গ্রামের প্রধান আপনার সাথে পরামর্শ করতে এসেছে। তাদের বিশ্বাস সব সমস্যা শুধুমাত্র আপনিই সমাধান করতে পারবেন। বেচারি অপূর্বার এ জন্মে আর শান্তির ঘুম হলো না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।